আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে এডটেকের আসলে যে অবস্থা সবাই পরীক্ষায় দেখতেছি 100% কমন ফেলানোর টার্গেট নিয়েই এখন সবাই পড়াচ্ছে। আপনি বেসিক বুঝেন বা না বুঝেন ওইটা ফ্যাক্ট না। তো সেজন্য ভাবলাম যেহেতু লেখাপড়া থেকে মোটামুটি একটু দূরে আছি, তো সেজন্য একটু বেসিক এগুলা আমার জায়গা থেকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো আজকে আমি চিন্তা করলাম একটু স্লোপ বা ঢাল নিয়ে আলোচনা করব। তো স্লোপ বা ঢাল এইটা আমরা মেইনলি প্রথমে পড়ে থাকি আমাদের ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথের 3rd চ্যাপ্টার সরলরেখা চ্যাপ্টারে। তো সরলরেখা চ্যাপ্টারে আমরা ঢাল অনেকেই পড়ি। সবাই জানি ঢাল ইকুয়ালস টু বা স্লোপ ইকুয়ালস টু tan থিটা। বাট এর ভিতরে আজকে আমরা একটু প্রবেশ করার ট্রাই করবো আর কি। ওইখানে আমরা অনেক ধরনের প্রবলেম সলভ করে ফেলি জাস্ট সূত্র মুখস্থ করে করে। বাট কেন আমরা কোন সূত্রটা কোথায় ইউজ করতেছি, আর স্লোপ ইকুয়ালস টু কেন tan থিটা, কেনই বা সাইন থিটা না কস থিটা না, এই জিনিসগুলা আজকে একটু ডিপলি আলোচনা করার ট্রাই করবো আর কি। প্লাস এই ঢাল বিষয়টা যে শুধুমাত্র আমাদের সরলরেখা চ্যাপ্টারে আছে এমন না, আমরা যখন ক্যালকুলাস করি ওইখানেও কিন্তু এই জিনিসটা আমরা ফেস করি। তো যেহেতু সরলরেখার কথাটা চলেই আসলো, তো প্রথমেই আমি একটু আপনাদের সাথে রেখা কি ওই জিনিসটা একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমে আমি ধরেন এইখানে এটা হচ্ছে আমার এক্স এক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। তো আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, ধরেন এটা তো অবশ্যই একটা সরলরেখা। এখন ধরেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এইখানে কয়টা রেখা আছে বা সরলরেখা আছে। তো সেক্ষেত্রে অনেকেই উত্তর দেয় যে এরকম, এখানে তো ভাইয়া 2টা সরলরেখা আছে। কিন্তু না, দেখেন এখানে কিন্তু একটা সরলরেখাই আছে, যেই সরলরেখাটাকে আমি মাঝখান থেকে বিভক্ত করেছি এখন আমি যদি জাস্ট কানেক্ট করে দিই তাহলে কিন্তু এটা একটা সরলরেখারই অংশ। অর্থাৎ তাহলে আমরা যখন সরলরেখাগুলোকে একটু আইডেন্টিফাই করব, উভয় দিকে যদি অ্যারো চিহ্ন দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু বোঝায় আমার এই সরলরেখাটা এদিকেও প্রসারিত হতে পারে, এই সামনের দিকেও প্রসারিত হতে পারে। অর্থাৎ সে একটা সময় পরে আমার যে কোনো একটা অ্যাক্সিসকে সে ছেদ করতে পারে। তো এটাই গেল হচ্ছে আমাদের রেখার আলোচনা। এখন এইখান থেকেই পরবর্তীতে ঢালের কনসেপ্টটা আসে। আসেন একটু ঢাল নিয়ে আলোচনা করি এবার। প্রথমেই আমি যদি বলি যে ঢাল বা স্লোপ কাকে বলে? কোনো একটা সরলরেখা, এই যে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা উৎপন্ন করে, ধরেন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলো। কোনো একটা সরলরেখা, এই হচ্ছে একটা সরলরেখা, কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা উৎপন্ন করতেছে, তাহলে কোন কোণটা উৎপন্ন করতেছে? ওই কোণের ট্যানজেন্টকে, ওই কোণের ট্যানজেন্টকে আমরা বলে থাকি হচ্ছে স্লোপ বা ঢাল। সেই জন্য বলা হয় যেহেতু ওই কোণের ট্যানজেন্ট, তাহলে কোনটা ছিল থিটা, তাহলে আমাদের হচ্ছে ট্যান থিটা। আমরা একটু পরে আসতেছি যে কেনই বা এখানে আমি ট্যানজেন্ট বলতেছি, কেন সাইন না, কেন কজ না, এই জিনিসগুলো নিয়েও আমরা আলোচনা করব। আচ্ছা, যেহেতু এখানে আমরা বুঝতে পারলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, তাহলে আরেকটা জিনিস আমি এখানে বলি, আমরা যখন কোনো একটা রেখার, এই যে দেখেন এই জায়গাটা তো ইন্টারসেক্ট করছে, তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষকে এই জায়গাতে ছেদ করছে। তাহলে এই সরলরেখার এই পাশটা হচ্ছে ধনাত্মক দিক, এই পাশটা হচ্ছে ঋণাত্মক দিক। এখন ধরেন আমি এখানে 1 2 3 4 এরকম কিছু একটা আছে। তো সেক্ষেত্রে আপনি তো বলতে পারেন যে এই জায়গাতে তো 2 আছে, এই জায়গাতে তো 1 আছে, তাহলে ভাইয়া এই সাইডটা কীভাবে ঋণাত্মক সাইড হলো? এই পাশটা ঋণাত্মক হচ্ছে এই সরলরেখার সাপেক্ষে। অর্থাৎ এই সরলরেখাটা যেই জায়গাতে ইন্টারসেক্ট করতেছে ওই পয়েন্ট থেকে ডান পাশ হচ্ছে তার জন্য ধনাত্মক, আর বাম পাশটা হচ্ছে কি তার জন্য ঋণাত্মক। তো সেই জন্য আমরা বলে থাকি যে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে আমরা ঢাল বলে থাকি। আচ্ছা, তাহলে এই থিটা ইকুয়ালস টু যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি কত? ঢালের মান
1। তাহলে ঢালকে সচরাচর আমরা m দিয়ে প্রকাশ করে থাকি বইপত্রে। আচ্ছা, এখন ধরেন এই সরলরেখাটা এদিকে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে তার ঢাল কত? তাহলে তার ঢাল অবশ্যই tan 135 ডিগ্রি না। কেন না? কারণ আমরা তো বলি নাই যে x অক্ষের ঋণাত্মক দিকে আসে। আমি কি বলছিলাম, কোনো একটা সরল রেখা যখন x অক্ষকে ছেদ করতেছে তার ওই ছেদকৃত পয়েন্ট থেকে ডান পাশটা হচ্ছে ধনাত্মক দিক, বাম পাশটা হচ্ছে ঋণাত্মক দিক। এখন এইখানে যেই কোণটা ক্রিয়েট করছে এটা তো ঋণাত্মক দিকের সাথে ক্রিয়েট করছে, বাট আমাদের ঢালের ডেফিনেশনটা কি বলছিল? ঢালের ডেফিনেশনটা বলছে যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এতটুকু যদি 135 ডিগ্রি হয়, অবশ্যই এই জায়গাটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের ঢাল কত হবে? tan 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, দেন আমরা আরেকটু আলোচনায় যাই। ওকে, আমরা যদি আরেকটু আলোচনা করি, আচ্ছা, এবার চিন্তা করেন যে সরি, মোবাইলটা পড়ে যেতে নিছিল। আচ্ছা, এবার চিন্তা করেন যে এটা হচ্ছে তো আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। তাহলে রেখাটা এবার ওই পাশ দিয়ে ছেদ না করে এই পাশ দিয়ে ছেদ করছে। তাহলে তার ঢালটা কোন দিক বরাবর হবে? এদিক বরাবর হবে নাকি এই দিক বরাবর হবে? এখন ধরেন এই কোণটা হচ্ছে আলফা, তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা, তাই তো? তাহলে তার কোণটা তাহলে তার ঢাল কত হবে? আবারও বলি, এই যে রেখাটা ছেদ করছে এদিকে, আমি কি বলছিলাম একটু আগে, এক্স যে জায়গাতে ছেদ করবে তার ডান পাশ হচ্ছে ধনাত্মক, বাম পাশ হচ্ছে ঋণাত্মক। তাহলে ডান পাশ কোনটা? এই পাশ। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করতেছে? 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমার ঢাল এম ইকুয়ালস টু কত হবে? tan 180 ডিগ্রি মাইনাস আলফা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা গেল আমাদের ঢালের ক্ষেত্রে। এবার তো আমরা ছোট্ট করে ঢালের ডেফিনেশনটা বুঝতে পারছি। এবার আসেন যে ঢালটাকে আমি বের করব কিভাবে? ঢালটাকে আমি বের করব কিভাবে? তাহলে চিন্তা করেন, এই একটা রেখা, এটা চিন্তা করেন এ বিন্দু, এটা চিন্তা করেন বি বিন্দু, এটা চিন্তা করেন x1, y1, এটা চিন্তা করেন x2, y2। ওকে, তাহলে আমি যদি বলি এবার এটার ঢালটা কত যেন? এই জায়গাতে যদি থিটা কোণ ক্রিয়েট করে তাহলে ঢাল m ইকুয়ালস টু অবশ্যই m tan থিটা। ওকে, তাহলে এবার চিন্তা করেন, আমি যদি এই এক্স এক্সিসের সমান্তরাল একটা রেখা এই জায়গায় টানি, তাহলে এই কোণটা অবশ্যই অনুরূপ কোণের ডেফিনেশন অনুযায়ী থিটা কোণ। আমি যদি এইখানে টানি তাও থিটা কোণ, এখানে টানি তাও থিটা কোণ, এখানে টানি তাও থিটা কোণ। তাহলে আমি বলতে পারি আমি যেই জায়গাতেই টানি না কেন সেই জায়গা বরাবরই কী হবে? এটা থিটা কোণ হবে। তাহলে আসেন, আমরা কিন্তু একটা সূত্র পড়ছিলাম যে m ইকুয়ালস টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এবার ঢাল ইকুয়ালস টু, তো এই সূত্রটাই এখানে আমরা প্রুফ করার চেষ্টা করব। কিভাবে প্রুফ করা যায় আমরা একটু দেখি। আমি যদি একটু পারপেন্ডিকুলার টানি, তাহলে আচ্ছা এটাকে আমি একটু বড় করেই দেখাই। ওকে, এটা এ, এটা বি, এটাকে আমি বলছিলাম x2, y2, এটাকে আমি বলছিলাম x1, y1। তাহলে এতটুকু জায়গা কত? x2, এতটুকু জায়গা কত? x1, এতটুকু জায়গা কত? y1, আর এতটুকু জায়গা কত? y2। তাহলে আপনারা আমাকে বলেন
আমি যদি এই যে এখানে যখন একটু এক্স অক্ষের সমান্তরাল করে একটু রেখা টানছি, এই জায়গাতে একটা সমকোণ ক্রিয়েট হচ্ছে, সমকোণ ক্রিয়েট হচ্ছে। যদি সমকোণ ক্রিয়েট হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি আমার এই জায়গাটার ডিস্টেন্সটা আমি চাইলে বের করতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? এতটুকু যদি y1 হয়, এতটুকু যদি এই যে এতটুকু যদি y2 হয়, তাহলে অবশ্যই এই জায়গাটা y1 মাইনাস y2। আবার এতটুকু যদি x1 হয়, এতটুকু যদি x2 হয়, তাহলে অবশ্যই এই জায়গাটা x1 মাইনাস x2, তাই কি না? এবার দেখেন আমরা কি বলছি, এই কোণটা যদি থিটা কোণ হয়, এই কোণটাও থিটা কোণ, তাহলে আমি tan থিটা ইকুয়ালস টু কী লিখতে পারি? tan থিটা ইকুয়ালস টু আমি লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? y1 মাইনাস y2, আর ভূমি কত? x1 মাইনাস x2। আবার আমরা কি পড়ছিলাম? tan থিটা মানে কি? ঢাল বা স্লোপ। তাহলে আমরা একটু আগে কী বলছিলাম যে m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, এটা প্রুফ করার ট্রাই করব। আমরা কি প্রুফের কাছাকাছি চলে আসছি? হ্যাঁ, অবশ্যই চলে আসছি, কেন না? এই যে দেখেন, তাহলে আমি যদি এখানে জাস্ট y1 মাইনাস y2 এই জায়গাতে একটা মাইনাস কমন নিই, তাহলে কি চলে আসবে? y2 মাইনাস y1। সিমিলারলি এখানে যদি একটা মাইনাস কমন নিই, x2 মাইনাস x1, তো এটাকে আলটিমেটলি বলা যায় y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে আমরা আমাদের প্রুফটা কি করে ফেলছি না? আমাদের তো এই জিনিসটাই দরকার ছিল। এখন বলেন এই যে ঢাল কেন m ইকুয়ালস টু y2 মাইনাস y1 আর x1 মাইনাস x2 মাইনাস y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, বুঝতে পারছেন তো আশা করি? ওকে, আমাদের এই জিনিসটা বোঝা খুবই দরকার ছিল। পাশাপাশি আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই জায়গাতে কেন tan থিটা হয়েছে, কেন সাইন থিটা হয় নাই, কেন কস থিটা হয় নাই। আরেকটু এক্সপ্লেন করি। ধরেন আমি অলরেডি তো এই জায়গা থেকে বুঝতেই পারছেন যে আমি যখন থিটা নিচ্ছি, এই যে tan থিটা নিচ্ছি, তখন এই ফর্মুলাটা আসতেছে, তাই তো? আচ্ছা, এখন কেন সাইন থিটা নিলাম না, কেন কস থিটা নিলাম না, আরেকটু এক্সপ্লেন করি। আমার রেখাটা ছিল এরকম, অর্থাৎ আমি যখন সামনে এই যে দেখেন, আমি যখন এ পয়েন্টে ছিলাম, যখন আমি বি পয়েন্টে গিয়ে পৌঁছালাম, আমি যখন এই যে এক্স অক্ষ বরাবর আগাচ্ছি, আমার কিন্তু ওয়াইয়েরও পরিবর্তন হচ্ছে। যখনই এক্স অক্ষ বরাবর আগাচ্ছি তখন ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে, তাই না? এই যে দেখেন, আমি যখন এদিকে যাচ্ছি ওয়াই পরিবর্তন হয় এখানে, আমি যখন এতটুকু গেলাম ওয়াই পরিবর্তন হয়, আমি যখন এই পয়েন্টে আসলাম তখন ওয়াই পরিবর্তন হয় এখানে। তাহলে আমরা কি দেখতেছি যে আমি যখন হরাইজন্টালি চেঞ্জ করতেছি তখন আমার ভার্টিক্যালিও চেঞ্জ হচ্ছে। তাহলে হরাইজন্টাল অর্থাৎ ভূমি আর লম্বের সম্পর্ক কোথায় থাকে? ভূমি আর লম্বের সম্পর্ক থাকে ট্যানজেন্টে। তাহলে সেই জন্য, কারণ আমরা কি বলে থাকি যে tan ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত? এই জায়গাটা, ভূমি কত? এই জায়গাটা। সেই জন্যই মেনলি আমরা ঢালের যে ডেফিনেশনটা দিয়ে থাকি, এটা হচ্ছে tan থিটার ডেফিনেশনটা আমরা মেনলি দিয়ে থাকি। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা ঢালকে দুইটা ভাবে ডিফাইন করছি। কি কি? একটা হচ্ছে এই যে থিটা দিয়ে ডিফাইন করছিলাম, অ্যাঙ্গেল দিয়ে। আরেকটা কি? এই যে পয়েন্ট দিয়ে ডিফাইন করছি, এই যে পয়েন্ট দিয়ে ডিফাইন করছি, অর্থাৎ দুইটা পয়েন্ট থাকলেও আমরা বের করতে পারি, তাই না? আচ্ছা, এবার আসেন সুন্দর জিনিস শিখি। এখন আমরা কিন্তু পড়ছিলাম যে সরল রৈখিক, যে তিনটা পয়েন্ট যখন একই সরল রেখায় অবস্থান করে তখন আমরা ওইটাকে কি বলি? কোলিনিয়ার অথবা একই সরল রৈখিক, ওই রকম বলে থাকি না? তাহলে আমরা আসেন এবার একটা প্রবলেম সলভ করি। চিন্তা করেন, ওকে, এখানে একটা এ আছে বিন্দু, এখানে একটা বি আছে, এখানে একটা সি আছে, অথবা জাস্ট আপনাকে র্যান্ডমলি বলে দিল যে এ ইকুয়ালস টু হচ্ছে 3,1, বি ইকুয়ালস টু হচ্ছে 1,2, সি ইকুয়ালস টু হচ্ছে x, 5। তো এইখান থেকে x
ইকুয়ালস টু, এই যে এখান থেকে এক্স ইকুয়ালস টু কত, তাহলে এক্স ইকুয়ালস টু কত আমি কীভাবে বের করতাম? আগে হচ্ছে যেহেতু বলে দিছি একই সরলরৈখিক, এই তিনটা বিন্দু কি একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ এরকম আর কিছু নেই। এটা ধরেন এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এরকম এ বি সি আগে পরে থাকতে পারে, একই সরলরেখা অবস্থিত। তো ওই জিনিসটা আমরা কীভাবে বের করতাম? ধরেন এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আমরা বলতাম এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি, এরকম বলতাম না? হ্যাঁ, এরকমই বলতাম। দেন আমরা এই যে দূরত্বের সূত্র অ্যাপ্লাই করতাম। এই যে দূরত্বের সূত্রটা কী যেন ছিল? x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এই টাইপের কিছু একটা ছিল। তাহলে আমরা কিন্তু এইরকম ফর্মুলা দিয়ে ইউজ করে এবির দূরত্ব বের করতাম, বিসির দূরত্ব বের করতাম, দেন এসির দূরত্ব বের করতাম, দেন আমরা বলতাম যে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি, দেন ওইখান থেকে আমরা এক্সের মানটা বের করতাম। কিন্তু আমরা যখন ঢাল বের করা শিখে ফেলছি পয়েন্টের মাধ্যমে, দুইটা পয়েন্টের মাধ্যমে, এখন আমরা এত কষ্ট কেন করব বলেন? আসেন, এখন হচ্ছে আমরা খুব সহজে বের করব। কীভাবে বের করব? প্রথমে আমরা এ বিটটা বের করব। কীভাবে বের করব? প্রথমে আমরা এ বি, ঢাল অফ এ বি, স্লোপ অফ এ বি, যেটাকে আমি এম এ বি লিখলাম, এম এ বি। আমি পয়েন্ট দিয়ে কীভাবে বের করা শিখছি? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে 2 মাইনাস 1 1, আর 1 মাইনাস 3 মাইনাস 2, তাহলে আমি কত পাইলাম? মাইনাস হাফ, মাইনাস হাফ। সিমিলারলি আসেন এম অফ বিসি বের করি, এম অফ বিসি বের করব। তাহলে এম অফ বিসি কত আসবে? ওয়াই টু মাইনাস ওয়াই মানে হচ্ছে 5 মাইনাস 2 মানে 3, আর এক্স মাইনাস 1। ওকে, আচ্ছা, এখন আমাকে বলেন যে এখানে যেহেতু একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত, আরেকটু বুঝেন ঢালের কোনো পরিবর্তন হবে কিনা, আমাকে একটু এই জায়গাটা আপনারা উত্তর দিবেন যে আমি যখন এই জায়গাটার ঢাল বের করছি আর এই জায়গাটার ঢাল বের করছি আলাদা করে, এই দুইটা ঢালের কোনো পরিবর্তন কি হবে নাকি সেম থাকবে? বলেন তো একটু, আপনার কি মনে হয় একই থাকার কথা নাকি ভিন্ন হওয়ার কথা? আচ্ছা, আমি বলে দিচ্ছি, যেহেতু এই কোণটা যা, এদিকের কোণটা তা, এদিকের কোণটাও তা, তাহলে কি ঢালের কোনো পরিবর্তন হওয়ার কথা? বলেন তো। অবশ্যই ঢালের কোনো পরিবর্তন হওয়ার কথা না, কারণ এইখানেও টেন থিটা যা আসবে, এখানেও টেন থিটা তাই আসবে। আবার তারা কি একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমি এখান থেকে বলতে পারি না 3/x মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস হাফ। এবার যদি আমি আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করি, তাহলে কি আসবে? x মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 6, অতএব x ইকুয়ালস টু মাইনাস 5, এরকম কিছু একটা আসবে না? অবশ্যই এরকম কিছু একটাই আসা উচিত। এবার আমরা একটা কাজ করি, আমরা আরও কিছু জিনিস শিখব। কীভাবে শিখব? আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, যদি তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, অর্থাৎ তারা যদি একই সরলরৈখিক হয়, সেই ক্ষেত্রে তাদের এরিয়া এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হয়? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হয়? 0 হয়। কেন 0 হয় এটা একটু আমরা ফিগার আউট করার ট্রাই করি। আসেন, সাপোজ এটা হচ্ছে আমার ত্রিভুজ এ বি সি, তাহলে অবশ্যই এটার একটা ভ্যালু আছে, তাহলে এইটার একটা ক্ষেত্রফল আছে। তাহলে আমি যখন এর এরিয়াটা একটু কমাই দিলাম, মানে যখন আমার এই যে তিনটা বিন্দু একটু কাছাকাছি চলে আসছে, তখন কি তার ক্ষেত্রফল একটু কমে যাবে না? যখন তিনটা বিন্দু আরেকটু কাছাকাছি চলে আসছে, তার ক্ষেত্রফল আরও কমবে। যখন আরও কাছাকাছি চলে আসছে, তখন আরও কমবে। তাহলে দেখেন, যখন তিনটা বিন্দু একই সরলরেখায় চলে আসছে, তাহলে এর মানে কি এখানে তো কোনো ত্রিভুজই ক্রিয়েট হয় নাই। মেন কথা হচ্ছে এখানে তো কোনো ত্রিভুজই ক্রিয়েট হচ্ছে না। তাহলে ত্রিভুজ ক্রিয়েট না হলে তো ক্ষেত্রফল 0ই আসার কথা। সেজন্যই আসলে আমরা বলতাম, যদি তিনটা বিন্দু একই সরলরেখার হয়, তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? 0 হবে। আচ্ছা, এবার আসেন আমরা আরেক ধরনের প্রবলেম নিয়ে সলভ করব।
আমি ছবিটা আঁকলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের প্রশ্ন আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায়ও আসে, বাট আমরা আসলে কি করতাম, সূত্র মুখস্থ করে করে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতাম। তো ওই জায়গা থেকে একটু এক্সপ্লেন করার ট্রাই করি জিনিসটা। প্রশ্নটা হয়তো এরকম, দুইটা সরলরেখার ছেদ করছে, এর মধ্যবর্তী কোণটা বের করো। তাহলে যেহেতু এটা আমার একটা সরলরেখা, অবশ্যই এর একটা ঢাল আছে, তাহলে আমি ধরে নিলাম m1 ইকুয়ালস টু আমার কত, এই কোণটাকে আমি ধরে নিলাম θ1 আর এই কোণটাকে আমি ধরে নিলাম θ2। তাহলে এর ঢাল কত, m1 ইকুয়ালস টু tan θ1 আর m2 ইকুয়ালস টু tan θ2। আবার আমরা কি জানি, বহিস্থ কোনো একটা কোণ তার অন্তস্থ দুটি কোণের সমষ্টির সমান। তাহলে অবশ্যই θ2 ইকুয়ালস টু আলফা প্লাস θ1, তাই কি না? θ2 ইকুয়ালস টু আলফা প্লাস θ1। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে θ2 মাইনাস θ1 ইকুয়ালস টু আলফা, θ2 মাইনাস θ1 ইকুয়ালস টু আলফা। আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস একটু মনে করানোর ট্রাই করি। tan a মাইনাস b এর সূত্রটা কি মনে আছে? tan a মাইনাস tan b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, রাইট? আই হোপ এটাই। তাহলে আমি যদি এখান থেকে বলি যে tan আলফা ইকুয়ালস টু, আমি অবশ্যই লিখতে পারবো tan θ2 মাইনাস θ1, তাই কিনা? লিখতে পারবো কিনা? অবশ্যই লিখতে পারবো। তাহলে আমি কি লিখতে পারতেছি, আমার কি লাগবে, আলফা কোণটা লাগবে, tan আলফা ইকুয়ালস টু tan θ2 মাইনাস θ1। তাহলে আমি আবার এখানে tan a মাইনাস b এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি, tan θ2 মাইনাস tan θ1 ডিভাইডেড বাই 1 প্লাস tan θ2 tan θ1। ওকে, তাহলে tan θ2 মানে কি, m2 মাইনাস m1 1 প্লাস m2 m1। দেখেন তো এই ফর্মুলাটা কি পরিচিত লাগে না? আমরা আসলে কি করতাম যখন এরকম প্রশ্নে দেখতাম যে দুইটা সরলরেখা ছেদ করছে একটা আরেকটাকে, তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তখন আমরা ডিরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করতাম। কিন্তু কেন এই ফর্মুলাটা ইউজ করতাম, সত্যি করে বুকে হাত দিয়ে বলবেন যে এই জিনিসটা আমরা কয়জন জানতাম? তো সেই জন্যই মেনলি এই জিনিসটা আপনাদের সাথে আলোচনা করা। আচ্ছা, এবার আমরা এই জিনিসটাকে এরপর কী লিখতাম, এই যে আলফা কোণটা বের করার সময় tan ইনভার্স m2 মাইনাস m1 1 প্লাস m2 m1, এভাবে লিখতাম না? আচ্ছা, এখন যেহেতু এই জায়গাটা এরকম একটা কনসেপ্ট চলে আসছে, এই জায়গাটাও একটু ডিসকাস করি আপনাদের সাথে। এখন দেখেন, আমাদের অনেকের মধ্যে এই মিসকনসেপশনটা থাকে, কারণ tan আলফা ইকুয়ালস টু 1। ওকে, দেন আমরা মনে করি আলফা ইকুয়ালস টু tan ইনভার্স 1 ইকুয়ালস টু বলে থাকি 45 ডিগ্রি। আচ্ছা, এটা বাদ দিলাম, আগে মেইন যে জায়গাটা বলার ওইটা বলি। আমরা অনেকেই মনে করি যে এই ফর্মুলাটা কেন tan ইনভার্স আসলো, এই ফর্মুলাটাকে আমরা চিন্তা করে থাকি এরকম যে যেহেতু ধরেন tan আলফা ইকুয়ালস টু 5 আছে, তাহলে বা আলফা ইকুয়ালস টু 5/10, তাহলে আমরা তো জানি কোনো কিছু যদি বিপরীত আকারে থাকে তাহলে সে ইনভার্স আকারে উপরে চলে আসে। আমরা অনেকে এই যে ইনভার্স যে জিনিসটা, এই জিনিসটাকে এইভাবে চিন্তা করি, বাট আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু এইরকম কোনো কনসেপ্ট না, এটার ভিতরে একটা মজার কাহিনী আছে। আসেন শেয়ার করি। ধরেন আপনি কি করছেন, ফ্রিজ থেকে বরফ বের করছেন, বরফ বের করে কি করছেন, ধরেন আইস একটা পাত্রেতে ঢালছেন, কি করছেন, বরফ একটা পাত্রে ঢালছেন। এখন ওইখানে আপনি হিট দিছেন, কি দিছেন, হিট দিছেন, অথবা হিট বের হয়ে গেছে।
বরফ থেকে যখন তাপ বের হয়ে যায় তখন আমরা কি পাই? অবশ্যই পানি পাই। তখন আমরা কি পাই? অবশ্যই পানি পাই। আবার এই পানিটাকে যখন আমি একটা ফ্রিজে রাখি একটা ফ্রিজে রাখি, তখন আবার হিট কনজিউম হয়ে এখানে কি হয়? আবার আইস তৈরি হয়। তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি? এইখানে আমি যেই জিনিসটা পাচ্ছি ইনিশিয়ালি, আইস দিচ্ছি, পানি পাচ্ছি। আবার পানিকে যখন আমি ফ্রিজে রাখতেছি, এখান থেকে কি পাচ্ছি? আবার আইস পাচ্ছি। তাই কি না? তাহলে একটা কি আরেকটার উল্টা জিনিস হয়ে গেল না? একটা আরেকটা ইনভার্স হয়ে গেল না? এই কনসেপ্টটাই কিন্তু এইখানে এপ্লাই হচ্ছে। কিভাবে এপ্লাই হচ্ছে? জাস্ট চিন্তা করেন, আমি যখন হিট দিচ্ছি আমি যখন হিট দিচ্ছি আমি যখন হিট দিচ্ছি, এটাকে যদি আমি ফাংশন এফ চিন্তা করি, এটাকে যদি আমি ফাংশন এফ চিন্তা করি, আবার যখন আমি হিটটা কনজিউম করতেছি, এই যে একবার হিট দিচ্ছি আরেকবার হিট কনজিউম, আচ্ছা এটা উল্টা, হ্যাঁ একবার হিট বের হচ্ছে, এটা হচ্ছে কি হিট বের হচ্ছে আর এখানে হিট কনজিউম হচ্ছে। তাহলে একটা কি আরেকটার উল্টা না? আইস কি? এই যে দেখেন, আইস থেকে আমি ওয়াটার পাচ্ছি, আবার ওয়াটার থেকে আইস পাচ্ছি। তাহলে টেন আলফা থেকে এই যে আলফা আর টেন ইনভার্স, এরা কিন্তু একটা আরেকটার জাস্ট বিপরীত, জাস্ট বিপরীত। এর মানে এই না যে এই যে এই প্রসিডিউরে একটু আগে যেই প্রসিডিউরটা দেখেছিলাম, এই প্রসিডিউরে তৈরি হচ্ছে, অবশ্যই এই প্রসিডিউরে তৈরি হচ্ছে না। আমি হয়তো বা প্রপারলি বুঝাইতে পারতেছি না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। জাস্ট চিন্তা করেন, আমি একটা ফাংশন নিলাম, আরেকটু ডিটেলসে বোঝানোর ট্রাই করি। এফ অফ আইস, এফ অফ আইসে যখন আমি এখান থেকে যখন হিট বের হয়ে যাচ্ছে, আমি কি পাচ্ছি? ওয়াটার পাচ্ছি। আবার এই ওয়াটারের মধ্যে যখন আমি হিট দিচ্ছি, উল্টা কাজ, একবার বের করে নিচ্ছি একবার দিচ্ছি, অথবা একবার দিচ্ছি একবার বের করে নিচ্ছি। তো এর উল্টা কাজটা করতেছি, তখন আবার কি পাচ্ছি? আমি আইস পাচ্ছি। তাহলে কি একটা আরেকটা টোটালি রিভার্স একটা কেস, কি একটা আরেকটা টোটালি রিভার্স একটা কেস। বুঝতে পারছেন কিনা? তাহলে আমি যদি বলি এই ক্ষেত্রে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1, আবার tan ইনভার্স অফ 1 ইকুয়ালস টু 45 ডিগ্রি। আসেন এটার সাথে এটা মিলাই। ধরেন আইস ইকুয়ালস টু কি 45 ডিগ্রি, এই যে আইসের জায়গায় আমি 45 ডিগ্রি রাখলাম, আর ওয়াটার জায়গায় 1 রাখলাম। আবার ওয়াটারের জায়গায়, ওয়াটার মানে কি 1, তাহলে এখানে যদি 1 দেয়, এখান থেকে আমি কি পাচ্ছি? আইস মানে কি 45 ডিগ্রি পাচ্ছি না? এই জিনিসটাই তো এখানে এক্সপ্লেন করলাম। আশা করি বুঝতে পারছেন যে এই জিনিসটাই, এই যে আমি যদি আইস মানে 45 ডিগ্রি চিন্তা করি আর ওয়াটার মানে 1 চিন্তা করি, তাহলে দেখেন এই 45 যখন আমি আইসের জায়গায় দিচ্ছি, এখানে ওয়াটারের জায়গায় 1 দিচ্ছি, তাহলে একটা আরেকটার কি টোটালি রিভার্স। তো সেই জন্যই আমরা আসলে এই জিনিসটাকে এইভাবে এক্সপ্লেন না করে চিন্তা করব, যে এইভাবে চিন্তা করব। ওকে, কারণ আপনি কোনকে তো এইভাবে রেখে ইনভার্স, মানে আপনি বলতে পারেন না টেন এইভাবে আলাদাভাবে কখনো এইভাবে ইনভার্স হয় না আসলে। তো আশা করি আজকে যা যা আলোচনা করছি আপনারা বুঝতে পারছেন। আমি হয়তো সব কিছু একদম প্রপারলি বুঝাইতে পারি নাই, চেষ্টা করছি আর কি যে যেন সহজভাবে উপস্থাপন করা যায়। এখানে হয়তোবা আপনার এন্ড থেকে যদি আমি প্রশ্নগুলো শুনতে পারতাম আর একটু ডিটেলসে বলতে পারতাম আর কি, তো আমার মনে হয় যে এটা এনাফ হবে।